আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি সর্বশেষ যে বইটা পড়ে শেষ করেছি, এই যে এখানে আপনি কাভারটা দেখতে পাচ্ছেন প্রচ্ছদটা, হ্যাঁ? 'হার্ট ল্যাম্প' এই বইটা নিয়ে কথা বলব। উল্লেখ্য আমি আপনাকে এখানে বইটা দেখাচ্ছি। তার কারণ হচ্ছে আমার কাছে বইটার হার্ড কপি নাই। আমি মোটামুটি 70% সফট কপিতে হচ্ছে সুইচ করে ফেলেছি। Kindle এ সুইচ করে ফেলেছি। হ্যাঁ? তো এই বইটাও আমি Kindle এ পড়েছি। ওকে? তো আমি আপনার সুবিধার্থে আপনি এখানে একটু লেখাটা পড়ে দেখেন। এখানে লেখা হচ্ছে যে আপনার কালেক্টিভ স্টোরি বা সিলেক্টিভ স্টোরি বুক এটা 'হার্ট ল্যাম্প'। এটাতে হচ্ছে ১২ টা ছোট গল্প আছে। ছোট, ছোট গল্প, গল্পের সমন্বয়ে হচ্ছে এই বইটা লেখা হয়েছে। এবং লেখকের নামটা দেখেন বানু মুশতাক। ফ্যামিলিয়ার লাগছে না নামটা? আমাদের নাম না? হ্যাঁ, এই লেখক হচ্ছে আপনার সাউথ ইন্ডিয়া, কর্ণাটকাতে হচ্ছে উনার বাড়ি এবং এই বইটা লেখা হয়েছে কান্নাড়া ভাষায়। কিন্তু ওইটার চেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কারণে আমি নিজে বইটা পড়েছি সেটা হচ্ছে এই বইটা আমি যখন এখন ভিডিওটা রেকর্ড করছি এখন হচ্ছে অগাস্ট 2025 এবং মে 2025 এ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ অ্যাওয়ার্ড উইনার বই এটা। The winner of the International Booker Prize 2025 is Heart Lamp by Banu Mushtaq, translated by Deepa Basti. তো প্রথম কথা হচ্ছে লেখক আমাদের নেইবার। দ্বিতীয় কথা হচ্ছে এই বইটা হচ্ছে প্রথম কালেক্টিভ বা সিলেক্টিভ স্টোরি বুক যেটা এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। তো আপনি বলতে পারেন যে এই দুইটা কারণেই আমি হঠাৎ করে গল্পের বই পড়া শুরু করছি। ঠিক আছে? এটা হচ্ছে রিজন কেন বইটা পড়েছি। এবার আমি একটু লেখক সম্পর্কে অল্প একটা ছোট্ট লেখকের জীবনের একটা ছোট্ট ইনসিডেন্ট আমি আপনাকে বলবো। তারপরে হচ্ছে যে আমি বইয়ের কন্টেন্টে যাব। ঠিক আছে? এই বইটার যে ১২টা গল্প, এই ১২টা গল্পের মধ্যে একটা গল্প, যেই গল্পটার নাম হচ্ছে 'হার্ট ল্যাম্প' বইয়ের নাম যেটা, সেই গল্পে একটা ক্যারেক্টার দেখা যায়। যেই ক্যারেক্টার হচ্ছে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ? এবং বানু মুশতাক নিজে তার লাইফে এই ঘটনা ঘটায়। কোনো একটা সময়ে উনি নিজে নিজের গায়ে কেরোসিন ঢেলে উনিও সেম চেষ্টাটাই করে। কিন্তু ফরচুনেট আমরা যে সেটা উনি করতে পারে নাই। গল্পের ওই যে ক্যারেক্টার সে করতে পেরেছিল কিনা বা কেন সেই পর্যায়ে আসছে, শেষ পর্যন্ত কি হয়েছিল সেটা আমরা গল্পে দেখব। আমি আপনাকে কোনো রকম কোনো স্পয়লার দিব না। গল্পের বইয়ের বা ফিকশনাল বইয়ের হচ্ছে রিভিউ করা খুবই চ্যালেঞ্জিং। হ্যাঁ? আমি কখনোই আপনাকে স্পয়লার দেব না। সো আপনি নিশ্চিন্তে শুনতে পারেন। আমি কেবল আপনাকে বলবো যে বইটা পড়ে আমার কেমন লেগেছে। আর এই যে ইনসিডেন্টটা বানু মুশতাকের লাইফের এটা আমি আপনাকে কেন বলেছি জানেন? একজন রাইটার তার সৃষ্টি গল্প, তার ক্যারেক্টারের মধ্যে আপনি তাকে দেখতে পাচ্ছেন। তার সৃষ্টির সাথে সে কতটা রিলেটেড এই জিনিসটা দেখানোর জন্য। সে নিজে যে কাহিনীটা করেছে, যেটা তার ঘটনা, তার জীবনের একটা ঘটনা, সেটা হচ্ছে এই তার ক্যারেক্টারের মধ্যে ফুটে উঠেছে। সো ওনাকে যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল উনি বলেছে সাহিত্য, গল্প বলা, হ্যাঁ? সাহিত্যটা হচ্ছে সত্যকে তুলে ধরার একটা মাধ্যম এবং এই বইটার মধ্যে উনি সেটাই করেছে। উনি যেটা করেছে বইটার যে আমি যদি বলি যে গল্পগুলো কী নিয়ে, কেন এটা এই প্রাইজটা পেল? কী নিয়ে এত আলোড়ন কেন তৈরি হয়েছে? এর কারণ হচ্ছে এই বইটার মধ্যে আপনার মুসলিম সমাজে নারীদেরকে কিভাবে দেখা হয় বা রিলিজিয়নকে আমরা অনেক হিপোক্রিট থাকে না? নিজের জন্য ব্যবহার করে, হ্যাঁ? অস্ত্র হিসাবে ব্যবহার করে। অন্যান্য যারা ফলোয়ার আছে, রিলিজিয়াস মানুষজন আছে, তাদের মূর্খতা বলি বা তাদের স্বল্পবুদ্ধি বলি, ওইটাকে কাজে লাগিয়ে ওদেরকে পাপেটের মতো করে নাচায়। তারপরে আমাদের যেই পুরুষতান্ত্রিক যে সমাজ, লিঙ্গ বৈষম্য যদি আমরা বলি, আমি কি খটর-মটর বাংলা শব্দ ব্যবহার করছি আপনি খেয়াল করেছেন? একদম মুখের বাথেটাই বড়, বড় শব্দ। এই বড়, বড় জটিল সেনসিটিভ বিষয়গুলোকে প্লেন ভাষায় গল্পের ছলে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। এটা হচ্ছে এই বানু মুশতাকের ওয়ে অফ সেইং দ্যাট দিস ইজ হোয়াট হ্যাপেনিং হিয়ার। হ্যাঁ? সত্যটাকে তুলে ধরা। এই এই জিনিসগুলোকে উনি এমনভাবে প্লেইনভাবে ফুটিয়ে তুলেছে। এমনকি মজার ব্যাপার হচ্ছে কি জানেন? এই যে আমি খটর-মটর শব্দ বললাম না যে লিঙ্গ বৈষম্য, পুরুষতন্ত্র, হ্যাঁ? নারী বিদ্বেষ, হ্যাঁ? বা এই সমস্ত জিনিসগুলোকে উনি এমনভাবে লিখেছে যে আপনি খুব সিরিয়াস মুডে পড়ছেন, তার মাঝখানে হঠাৎ করে আপনি দেখবেন যে ফিক করে হেসে দিয়েছেন। কারণ ওরকম হিউমারাস কোনো একটা ক্যারেক্টার আসছে বা কোনো একটা সেন্টেন্স বলা হয়েছে বা এমন প্লেনভাবে বলা হয়েছে যে পড়ার সময় আপনি বুঝবেনই না
যে আপনাকে আসলে এরকম কঠিন কঠিন সত্যগুলো হ্যাঁ সুন্দর করে মধু মাখিয়ে মাখিয়ে খাওয়ানো হচ্ছে বা দেখানো হচ্ছে। হ্যাঁ, যদি আপনি আমাকে বলেন যে লেখকের সবচেয়ে বড় সার্থকতা কি, তা আমি বলবো যে এই জিনিসটা, জটিল বিষয়কে সহজ করে হিউমেরাস করে পাঠকের সামনে বা ইন্টারন্যাশনালি তুলে ধরার যে বিষয়টা। এখানে একটা জিনিস বলি, এই বইটার অ্যাওয়ার্ড পাওয়ার জন্য লেখক তো অবশ্যই সৃষ্টি করেছে জিনিসটা, কিন্তু যে অনুবাদ করেছে এই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ যেটা অ্যাওয়ার্ড যেটা, এটা হচ্ছে 50,000 পাউন্ডের একটা প্রাইজ। এটা হচ্ছে সমানভাবে ট্রান্সলেটর এবং রাইটার মধ্যে ডিভাইড করা হয়। ট্রান্সলেটর যে ছিল সে হচ্ছে এটা ইকুয়ালি ডিজার্ভ করে আমি বলবো। কারণ দেখবেন আমরা যখন কোনো একটা বই অনুবাদ করি নিজস্ব ভাষা থেকে, আমি তো অবশ্যই কান্নাডা ভাষাটা পড়তে পারি নাই, কিন্তু যখন আমি বইটা পড়ছিলাম ট্রান্সলেশনের সময় লেখক যেটা করেছে, আমি টপিকে জাম্প করছি, আমাকে জাস্ট একটু সময় দেন, আমি একটু অনুবাদককে নিয়ে একটু না বললে একেবারে কি বলে এটা অবিচার হয়ে যাবে, ঠিক আছে? এই অনুবাদক যেটা করেছে দীপা বাস্তি, উনি অরিজিনালিটি অথেন্টিসিটির যে ছোঁয়াটা সেটা সরান নাই। অর্থাৎ এটা আমাদের ইন্ডিয়ান উর্দু, হিন্দি উর্দু আরবি যে শব্দগুলো হচ্ছে যে একদম অরিজিন, ওরকম অনেক শব্দ সরাসরি গল্পের মধ্যে রেখে দিয়েছে, কোনো ট্রান্সলেট করে নাই উনি এবং কোনো ব্যাখ্যাও দেয় নাই। যেমন আমি একটু উদাহরণ দিই, অজু, ঠিক আছে, তারপরে হচ্ছে যে মুতালিনী সাহাব, ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনার সুবাতি, সতীন যেটাকে বলে আর কি, এই ধরনের কিছু অরিজিনাল শব্দ উনি লিটারালি কোনো রকম কোনো ট্রান্সলেট করে নাই। এমনভাবে উনি জিনিসটা ফুটিয়ে তুলেছে যেটা হচ্ছে আপনি যদি রিজিওনাল হন, সাউথ এশিয়ান যদি হন, আপনি বুঝতে পারবেন, রিলেট করতে পারবেন। কিন্তু ইন্টারন্যাশনাল হলে হয়তো বা একটু বেগ পেতে হতেও পারে, কিন্তু ক্যারেক্টার যখন আপনি পড়তে থাকবেন তখন আপনি বুঝবেন যে কার কি রোল, ঠিক আছে? এটা হচ্ছে একটা কথা। এবার আসি ভিতরে, কন্টেন্ট, ঠিক আছে? 12টা গল্প, এটা আমরা জানি। প্রথম যে গল্পটা আর শেষ যে গল্পটা, হার্ট ল্যাম্প নিয়ে কিন্তু আমি ইতোমধ্যে কথা বলেছি। ওখানে একটা ক্যারেক্টারকে দেখা যায় যে কোনো কারণে সে হচ্ছে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করে, যেটা হচ্ছে লেখক তার নিজের জীবনের গল্পই বলছিল ইন এ ওয়ে, ঠিক আছে? এটা হচ্ছে হার্ট ল্যাম্প বইয়ের নামে যে গল্পটা। প্রথম যে গল্পটা সেটা ছিল যে আপনার স্টোন স্ল্যাবস ফর ফর অথবা অফ শায়েস্তা মহল, আপনি এখানে নামটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই গল্পটা আমি আপনাকে স্পয়লার দিচ্ছি না, আপনি নিশ্চিন্তে শুনতে পারেন। এই গল্পটা এবং একদম শেষ যে গল্পটা, যে বি এ ওমেন ওয়ান্স ও লর্ড, শুরুর 4টা গল্প, শেষের এই গল্পটা, হার্ট ল্যাম্প গল্পটা, মানে 12টা গল্পের মধ্যে কম করে 8টা গল্প আপনাকে এমনভাবে নাড়া দিবে যে আপনি পড়ার পরে কিছুক্ষণ থামবেন, থেমে জাস্ট বলবেন যে না, পরের গল্পে যাওয়ার আগে এটাকে আমি একটু হজম করে নিই। প্রথম যে গল্পটা, যে স্টোন স্ল্যাবস ফর শায়েস্তা মহল, এই গল্পটার মধ্যে শায়েস্তা হচ্ছে এক ভদ্রমহিলার নাম থাকে। আমরা তাজমহলের নাম শুনেছি না? তো এই ভদ্রমহিলার যে হাজব্যান্ড থাকে, সে, আমি ডিটেলস বলবো না, ডোন্ট ওয়ারি, নো স্পয়লার, ঠিক আছে? তাকে তার হাজব্যান্ড হচ্ছে অনেক ভালোবাসে এবং সে বলে যে আমি তাজমহল যেরকম তৈরি করা হয়েছিল, আমি আমার ওয়াইফের জন্য সেরকম শায়েস্তা মহল তৈরি করে দিতে চাই, ঠিক আছে? এবং সে তার ওয়াইফকে এত ভালোবাসে যে বলা চলে প্রতি বছরই তার ওয়াইফ নতুন করে একটা করে বাচ্চা তাদের পরিবারে আসছে টাইপ অবস্থা। তো খুব সুন্দর একটা সিনারিও দেখানো হয়, 2টা ফ্যামিলি, এরা একজন একজনকে ভিজিট করে, মুসলিম যে কালচারগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন। তারপরে গল্প আপনি পড়ছেন, যাচ্ছে গল্প, ভাল লাগছে ভাল লাগছে, শেষে গিয়ে হয় না আপনি একটা মুভি দেখছেন দেখছেন দেখছেন, শেষে গিয়ে আপনি টুইস্ট দেখে ইউ আর লাইক, ড্যাম, হোয়াট জাস্ট হ্যাপেন্ড, হোয়াট জাস্ট হ্যাপেন্ড, অ্যান্ড দেন ইউ উইল রিয়েলাইজ, ও দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই সি অ্যারাউন্ড মি। আপনি যদি সাউথ এশিয়ান হন, বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, যদি এই রিজিয়নটার মধ্যে যদি আপনি থাকেন, আপনি বলবেন যে আরে এটা তো অহরহ ঘটনা, এই গল্পটা আমি জানি। হ্যাঁ, এইরকম গল্প আপনাকে দেওয়া হচ্ছে। এবং শেষের যে গল্পটা আমি বলেছি, বি এ ওমেন ওয়ান্স ও লর্ড, এই গল্পটা মূলত একটা মোনাজাত, ঠিক আছে? এখানে জাস্ট একজন মহিলা, আমরা মোনাজাতে বলি না আমাদের সৃষ্টিকর্তাকে অনেক রকম অনেক কথা বলি না, তো এই গল্পটার মধ্যে একজন মহিলা জাস্ট মোনাজাত ধরে টাইপ অবস্থা, সে তার সৃষ্টিকর্তাকে বলতে থাকে আর কি, যে জীবনের কোন ইনসিডেন্টটাতে সে কতটা ভেঙে পড়েছিল এবং তার কতটা দরকার ছিল তার সৃষ্টিকর্তার সাহায্য, কিন্তু কেন তার কাছে পৌঁছায় নাই, সেরকম আবেদন করতে থাকে। এবং আপনি প্রত্যেকটা লাইন পড়বেন, তার ইনসিডেন্টগুলো আপনি পড়বেন এবং পড়ে আপনার কাছে মনে হবে, বিশেষ করে আপনি যদি একটা মেয়ে হন,
আপনি না রিলেট করতে পারবেন। তো এই যে আমি আপনাকে বলছি যে বৈষম্য বা এই ধরনের ব্যাপার-স্যাপারগুলা, এগুলা একটু নেগেটিভ শোনায়। কিন্তু আপনি যদি দেখেন এই ক্যারেক্টারগুলোর মধ্যে যে সারভাইভিং পাওয়ার, রেজিলিয়েন্স যে জিনিসগুলা, সেগুলোও কিন্তু একইভাবে দেখানো হয়েছে। ঠিক আছে? একটা গল্প আছে, গল্পটার নাম মনে হয় 'ফায়ার রেইন', 2nd গল্প খুব সম্ভবত। Oh my God! Sometimes, you are reading a story, you are watching a movie, and then suddenly you're like, oh my God, I didn't see it coming. লাইক ওই যে মুখের মধ্যে ধম করে মনে হয় যেন পাঞ্চ করার একটা ব্যাপার আছে না, ওরকম আপনার ব্রেইনে হচ্ছে ধড়াম করে বাড়ি মারবে টাইপ ইনসিডেন্ট আপনি দেখতে পাবেন। আমরা বইয়ের ভিডিওতে ব্যাক যাচ্ছি, তার আগে আজকের এই ভিডিওর স্পন্সরকে একটু ধন্যবাদ দিয়ে নিই। আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে TapTapSend। এটা হচ্ছে সেই মানি সেন্ডিং অ্যাপ যেটা দিয়ে আমি পার্সোনালি বাংলাদেশে টাকা পাঠাই। আপনি যদি এমন কেউ হন যে দেশের বাইরে আছেন, তাহলে এই অ্যাপটা ইউজ করে দেখতে পারেন। খুবই ফাস্ট সার্ভিস দেয়, ফ্রি সার্ভিস দেয় এবং রেটও ভালো দেয়। ঠিক আছে? আপনি যদি প্রথমবারের মতো ট্রানজ্যাকশন করেন, তাহলে হচ্ছে আপনি যদি কেকেএস কোডটা ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রথমবার $10, $10, $10 ইত্যাদি সমপরিমাণ কারেন্সি, বাংলাদেশি টাকা আপনি যাকে পাঠাচ্ছেন তার অ্যাকাউন্টে যোগ হবে। চেক ইট আউট। চলেন আমরা ব্যাক যাই। আর ডিসিশন অফ দ্য হার্ট এরকম একটা গল্প আছে এখানে। আমি প্রত্যেকটা গল্পর আপনাকে একটু একটু করে বলছি আর কি, যে পড়ার সময় আমার কেমন লেগেছিল। ইফ ইউ ফিল ইন্টারেস্টেড, মাই টার্গেট is to make you feel how I felt while I was reading this book. And then if you feel like, okay, I want to feel it, I want to see why did this book win that prize, not own that prize. হ্যাঁ, এই জিনিসটা যদি আপনি দেখতে চান এবং আপনি যদি আসলেই একটা ভালো রকম বই পড়তে চান, আপনার যদি কিউরিসিটি জাগে, সেটার জন্য হচ্ছে আমি আপনার সাথে আমার এই অনুভূতিগুলো শেয়ার করছি। ঠিক আছে? তো আর ডিসিশন অফ দ্য হার্ট যে গল্পটা, এখানের মধ্যে এক মহিলাকে দেখানো হয় যার নাম হচ্ছে আকিলা, খুব সম্ভবত। আমি বইটা পড়ে শেষ করেছি মোটামুটি 2 সপ্তাহ আগে। তো আকিলা এরকম একটা ক্যারেক্টার, যেটাকে সোজা ভাষায় যদি আমি বলতে চাই সে আসলে কেমন, আমি খালিস্তান রেখে যাব, কারণ আমি মুখ দিয়ে বললে এটা আসলে খুব বিশ্রী শোনাবে। হ্যাঁ, তার অবস্থা এতই খারাপ যে সে তার শাশুড়িকে নিজের সতীন বলছে। হ্যাঁ, এবং সারাক্ষণই হচ্ছে ঝামেলা পাকা এরকম কিছু মহিলা থাকে না, ওইরকম একটা মহিলা। এবং এখানে একটা পর্যায়ে দেখা যায়, মানে আপনি যখন গল্পটা পড়ছেন তখন আমার কেমন লাগছিল আমি বলি। এমনভাবে বর্ণনা দেয়া হয়েছিল, আমার মাঝখানে মনে হয়েছিল কেউ একে থামায় না কেন। মানে এই মহিলা এত বেশি অ্যাগ্রেসিভ, এত গালাগালি সে করতে পারে। হ্যাঁ, আমার জাস্ট মনে হচ্ছিল যে একে কেউ থামাচ্ছে না কেন। এবং তার হাজব্যান্ডের দিকে তাকিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে এই লোকটার এত ধৈর্য কেন। গল্পটার অন্যদিকে টুইস্ট করবে শেষের দিকে, আমি ওইটা নিয়ে কথা বলছি না, আমি জাস্ট আমার অনুভূতি বলছি। সো একটা গল্পের বই যখন আপনি পড়েন এবং আপনি যখন ক্যারেক্টারগুলোকে ফিল করতে শুরু করেন, আপনি যখন ক্যারেক্টারের প্রতি আপনার রাগ হয়, কোনো একটা ক্যারেক্টারে যখন আপনি প্রচণ্ড রকম কষ্ট পান ওর কষ্টের সাথে সাথে, হ্যাঁ, কোথাও যদি আপনার কাছে মনে হয় যে না টুইস্ট দেখে আপনার কাছে ও মাই গড হোয়াট জাস্ট হ্যাপেন্ড, এই জিনিসটাই হচ্ছে একজন লেখকের সার্থকতা। সে একটা কিছু সৃষ্টি করলো, আপনি পড়লেন, হ্যাঁ, তার লেখা, এবং আপনার জাস্ট পড়ে শেষ করে ফেলা নয়, আপনার হৃদয়ে দাগ কেটে যাওয়ার যে ব্যাপারটা, ক্যারেক্টারগুলো আপনাকে ছুঁয়ে যাওয়া, ওটাই হচ্ছে একটা গল্পের বা একটা যে কোনো কিছুকে, যে কোনো সৃষ্টির সার্থকতা, একটা রেশ রেখে যাওয়া। এবং এই বইটা 100% সার্থক, অন্তত আমাকে ছুঁয়ে যাওয়ার জন্য। আমি জাস্ট শেষ একটা গল্প বলবো, গল্পটার নাম আমি বলছি না। কোনো একটা গল্পতে, যে গল্পটা আমার মানে প্রচণ্ড রকম ঝাঁকি খাওয়া যাকে বলে, আমি ওই গল্প পড়ার পরে রাতের বেলা পড়ছিলাম, আমি এরপরে আর পড়ি নাই। ওই দিন চিন্তা করছিলাম যে পরের দিন অনেক পরে আমি বই নিয়েছি, কারণ গল্পটা আমাকে এত গভীরভাবে নাড়া দিয়েছিল। ওখানে এক মহিলাকে দেখানো হয় যার 3টা মেয়ে, 3টা বাচ্চা, এবং সবচেয়ে ছোট বাচ্চাটা যেটা, ওর নাম হচ্ছে মুন্নি। ওই বাচ্চাটা জন্মের পরে ওনার হাজব্যান্ড হচ্ছে ওনাকে ছেড়ে দেয়। হ্যাঁ, এবং ওনার হাজব্যান্ড হচ্ছে যে ট্যাক্সি চালায়, উনি হচ্ছে ওনার কোনো শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, উনি ওনার ফাইন্যান্সিয়ালি পুরোপুরি হচ্ছে ওনার হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট। এবং উনি একটু বিচার দিতে যায় আর কি, বিচার দিতে বলতে কি, উনি চাচ্ছে না যে ওনাকে ফিরিয়ে নেওয়া হোক, উনি শুধু এইটুকু চায় যে ওনার বাচ্চা অসুস্থ, বাচ্চার যেন খাবার বা চিকিৎসার টাকাটুকু যেন বাবা দেয়, এইটুকুই তার চাহিদা। এবং এই ন্যূনতম চাহিদা আদায় করার জন্য তাকে, মানে চাওয়াটুকু পাওয়াটুকু নেয়ার জন্য তাকে যে কি পরিমাণে স্ট্রাগল করতে হয়। এবং এই যে বাচ্চাটার কথা বললাম মুন্নি, এখানে একটা ইনসিডেন্ট ঘটে শেষে, একটা খুব ক্লাইম্যাক্স তৈরি হয়, এবং ওখানে একটা ইনসিডেন্ট ঘটে যেটা লিটারালি আপনাকে একটা ঝাঁকি দিবে। ঠিক আছে, আমি আর বলছি না। ওকে, সো ইয়াপ,
I just tried to share my feeling with you, just to let you know that how did I feel when I was reading this book. If you feel like, okay, let's see, I don't think you're gonna regret spending money on this book. I think you're gonna remember the story like for a long time. একটা লং টাইম একটা ইফেক্ট থাকে না, এই বইটা হচ্ছে আপনার উপরে সেরকম একটা লং টার্ম ইফেক্ট তৈরি করতে পারবে। এবার আপনি ডিসিশন নেন বইটা আপনি পড়বেন কি পড়বেন না। ঠিক আছে, আমি আজকে এই পর্যন্তই রাখি। আগামী দিন কোনো বইয়ের গল্পে আবারও দেখা হবে আপনার সাথে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।